আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাদাত, আমি ওদের নিজ হাতে শাস্তি দিতে চাই, এটা আমার আবদার তোমার কাছে। সাদাত সুবার চোখের দিকে তাকালো। এই চোখে সে আপাতত প্রচন্ড ক্রোধ দেখতে পাচ্ছে। এই দুঃখের সময়তে ও একটা সুখবর সবাইকে একটু আনন্দ দিল। সাদিয়া অন্তঃসত্ত্বা, 1.5 মাস চলছে তার। হাসপাতালে 3 দিন থাকার পর সুবা চলল তার শ্বশুর বাড়ি। তার বাবা মা অনেক করে বললেও সে তাদের সাথে যেতে রাজি হয় না। সাদা তো চাইছে না সুবাকে আপাতত তার থেকে দূরে রাখতে। এখনো তার বিপদ কাটেনি। সবাই সুবাকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু সুবা সারাদিনই মনমারা হয়ে থাকে। কি যেন ভাবে সারাদিন বসে। রাতে সাদাত এসে দেখে সুবা খাটে আধশোয়া হয়ে বসে আছে। সাদাতকে রুমে আসতে দেখে সে পা গুটিয়ে উঠে বসলো। সাদাত তার পাশে বসে সুবার গালে হাত রেখে কিছু বলতে গিয়েও থেমে গেল। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে উকি দিল। কিছু দেখতে না পেয়ে জানালা লাগিয়ে পর্দা দিয়ে দিল। রাতে ঘুমানোর সময় সাদাত সুবাকে তার বাহুডোরে আবদ্ধ করে শুয়ে পড়ে। সুবার মন খারাপ। সাদাত একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কেন যে তুমি গাড়ি করে ভার্সিটি গেলে না? কেন জেদ ধরে রিক্সা দিয়ে গেলে? সুবা অবাক চোখে সাদাতের দিকে তাকিয়ে রয়। সে কখন জেদ ধরল? সুবা অবাক হয়ে সাদাতের দিকে তাকায়। আমি জেদ কখন করলাম? ড্রাইভার কাকাই তো বলল গাড়িতে কিছু সমস্যার জন্য রিকশায় চলে যেতে। এমনকি উনি নিজেই আমাকে রিকশা ঠিক করে দিলেন সামনের রাস্তা থেকে। সাদাত চমকিতভাবে উঠে বসলো। বুড়ো খানিক কুঞ্চিত করে সুবাকে বলল, কি বলছো? সাদাত কিছু একটা ভেবে রুম থেকে দৌড়ে বের হলো। সাদাতদের বাড়ির নিচতলার বাম দিকে ড্রাইভার ও দারোয়ানদের থাকার জন্য নির্ধারিত রুম রয়েছে। সাদাত সেখানে যায়, কিন্তু ড্রাইভার রহমানের দেখা মিলল না। এত ব্যস্ততার মাঝে সাদাতের মনে একবারও আসেনি যে তাদের বিশ্বস্ত ড্রাইভার রহমান এমন কিছু করতে পারে। সাদাতের কপালের রগ ফুলে উঠছে। সে মনে মনে অনুশোচনায় মরে যাচ্ছে। আজ তার গাফিলতির জন্য সুবার এই অবস্থা। সাদাত তার লোকেদের বলল যে করেই হোক ড্রাইভার রহমানের খোঁজ লাগাতে। সাদাত রুমে এসে দেখে সুবা ঘুমিয়ে গেছে। ওষুধের ক্রিয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। সাদাত রুমের লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালালো। এই নিস্তব্ধ রাতে সে জেগে আছে। মাথায় হাজারো চিন্তা, মনে হাজারো শঙ্কা। সে একবার তার বিছানায় তাকালো। আলগোছে শুয়ে থাকা তার স্ত্রীর মলিন মুখের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ। হঠাৎ করে তার ভিতর থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। ডান হাতে কলম ধরে কী সব লিখে চলেছে আনমনে। সকালে সুবাকে নাস্তা খেয়ে ওষুধ দিয়ে সে বেরিয়ে পড়ল। এখন তার অনেক কাজ করতে হবে। যতবার সে তার হিংস্রতা শেষ করতে চায়, ততবার পরিস্থিতি তাকে হিংস্র হতে বাধ্য করে। সাদাতকে এভাবে হিংস্র হতে দেখে তার নিজের লোকেরাই ভয় পেয়ে গেছে। সাদাত গম্ভীরভাবে অফিসে এসে তার চেয়ারে বসে। হঠাৎ দরজায় শব্দ হয়, সেদিকে ফিরে তাকায়। সাব্বিরকে আসতে দেখে চেয়ারে ইজি হয়ে বসে তাকে রুমে আসতে অনুমতি দিল। অনুমতি পেয়ে সাব্বির এসে সামনে একটা চেয়ারে বসে একটা ফাইল সাদাতের দিকে এগিয়ে দেয়। সাদাত ফাইলের দিকে তাকাতেই সাব্বির বলে, হাসপাতালে সঠিক সময়ে নেওয়া হয়েছিল ইমেলকে। তার বয়ান অনুযায়ী সকল তথ্য এই ফাইলে দিয়েছি, একটু দেখে নিয়েন ভাই। সে বিপরীত পক্ষের লোক ছিল না। তারা যার সাথে কাজ করে তাকে কখনোই দেখেনি। কেননা যতবার তারা তাদের সেই ক্রাইমগুলোর কাছে যেত, কাজ শেষ হতেই তাদের এক ধরনের ড্রাগস দেওয়া হতো, যার দরুন সেই সময়টায় তারা কোথায় ছিল, কার সাথে কথা বলছিল সবটাই ভুলে যেত। এই ড্রাগস দেওয়ার কথা হিমেলের মেডিকেল রিপোর্ট দেখে তাকে জেরা করে জানতে পারি। আর কিছু জানলে আপনাকে জানিয়ে দিব। সাদাত অন্যদিকে তাকিয়েই বলে। সাব্বির রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠতেই সাদাত বলে, ড্রাইভার রহমানের কি খবর? খোঁজ পেয়েছিস তার? সাব্বির হতাশ গলায় বলল, তাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা চলছে, কিন্তু কিছুতেই পাচ্ছি না। কিন্তু আমরা থেমে নেই ভাই। সাব্বির চলে যেতেই সাদাতের পিয়ন তুষার এসে বলে, স্যার, আপনার আজকে মিটিং আছে নামাজের পর, বড় স্যার আপনাকে ডাকে। সাদাত তার কথার উত্তর দিয়ে চলল তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে। প্রায় মাসখানেক পেরিয়ে গেল। সাদিয়ার প্রেগনেন্সি 3 মাস চলে। সাদিয়া প্রেগনেন্ট জানার পর থেকেই তার যত্নআত্তি যেন আগের তুলনায় দ্বিগুণ। দুই পরিবারের মাঝে প্রথম বাচ্চা আসতে চলেছে। রুবাইয়াত চেষ্টা করে সাদিয়াকে সময় দিতে, তবুও কাজের জন্য তাকে যেতেই হয় বাইরে। সাদিয়া সারাক্ষণই ভয়ে থাকে তার ভাই এবং স্বামীকে নিয়ে। দুজনের কাজেই রয়েছে অনেক ঝুঁকি। সময় করে শাশুড়িকে নিয়ে চলে যায় তার বাপের বাড়ি। সুভাকে সময় দেয়, তোর মান ভালো করার চেষ্টা করে, কিন্তু সুভার মন মরা মুখটা দেখলেই সাদিয়ার বুকটা খাখা করে ওঠে। একটা বিষয় সকলে লক্ষ্য করেছে যে সুভা সাদিয়ার বিষয়ে খুবই যত্নশীল। বাচ্চাটার জন্য সে নিজে অনেক আগ্রহ করে অপেক্ষা করছে। সাদিয়া সুভার আগ্রহ দেখে মুস্কি হাসে। সাদাত কাজ শেষ করে সাদিয়ার সাথে দেখা করতে যায়। এটা তার প্রতিদিনের কাজ বলা চলে।
সাদিয়া তার ভাইকে দেখে আহ্লাদে আটখানা হয়ে রয়, ব্যস্ত হয়ে পড়ে তার যত্ন আত্মিতে। সাদিয়া সাদাতকে বেশ সচেতনভাবে বলে, সাদ, আমার মনে হয় সুভার একটা বাচ্চা প্রয়োজন। সাদাত চমকে বলে, কি বলো এগুলো দি? সাদিয়া আগের নিয়ে বলে, হ্যাঁ, তুই বুঝতে চেষ্টা কর। একটা বেবি আসলে সুভার মন আরো ভালো হয়ে যাবে। সারাদিন তার একা থাকা লাগে, একটা বেবি থাকলে আর ওই একাকিত্বটা অনুভব হবে না। সাদাত নিঃশ্বাস ছেড়ে বলে, দি, সোহা এখনো বাচ্চা একটা মেয়ে, আর ও কি বাচ্চা সামলাবে? ওর তো পড়াশোনাও শেষ হয়নি, আর ওর জন্য কিটক্যাট তো আছেই। আবার এখন বাচ্চার কি প্রয়োজন? সময় হলে তখন বাচ্চা নেওয়া যাবে। সাদিয়া অনেক চেয়েও তার ভাইকে বুঝতে পারলেন না। সাদাত রাতে বাসায় ফিরে দেখে সুভা গুনগুন করে গাইছে আর ঘর গোজাচ্ছে। এক মুহূর্তের জন্য সাদাতের মনে হলো তাদের জীবনে কোনো সমস্যা নেই। সে আগে যেমন সুভার গুনগুনানি সারা ঘরময় বাঁচত, আজও তেমনই একদিন। সাদাত মুস্কি হাসে। সুভা তাকে দেখে এগিয়ে আসে। সুভাকে এতদিন ক্ষুণ্ণ মনে থাকতে দেখে কিটক্যাটও চুপচাপ থাকতো, কিন্তু আজ সেও তার মায়ের পিছু পিছু রয়েছে। সুভা সাদাতের হাত ধরে তাকে খাটে বসায়, তারপর নিজে মেঝেতে বসে সাদাতের কোলে মাথা রাখলো। সুভার দেখা দেখি কিটকাট খাটের উপর উঠে সাদাতের গা ঘেঁষে মাথা এলিয়ে দিল। এদের কাণ্ড দেখে সাদাত হালকা হাসলো। দুজনের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আজ মা বাচ্চা দুজনেই আদর খেতে চলে এসেছে। সুভা একটা শ্বাস ফেলল, সাদাতের দিকে তাকিয়ে বলল, এমনি মন চাইলো তাই। তুমি ফ্রেশ হয়ে এসো, আজ তোমাকে অনেক কিছু বলার আছে। সাদাত অবাক হয়ে সুভার দিকে চেয়ে রয়। সাদাতের দিক থেকে চোখ ঘুরিয়ে সুভা অন্যদিকে তাকিয়ে বলতে শুরু করলো, সেদিন আমাকে যখন ড্রাইভার কাকা রিক্সা করে দিল, সে ইতস্তত করছিল। আমি তেমন কিছু মনে না করে রিক্সা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই। রিক্সা প্রথমে ধীরেই চলছিল, কিন্তু আস্তে আস্তে এর গতি বাড়তে লাগলো। আমি যখন বললাম আস্তে রিক্সা চালাতে, লোকটা আসতেও তো দূর, বরং আরো আরো জোরে চালাতে শুরু করলো। হঠাৎ মুখের ওপর তারা ক্লোরোফর্ম স্প্রে করলো। এর উদ্ভট গন্ধেই বুঝতে পেরেছি আমি, তখনই বুঝে যাই যে আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। কিন্তু চিৎকার করার সময়ও পেলাম না। দুই পাশ থেকে দুইটা মাইক্রোবাস এসে এমনভাবে চেপে ধরলো যে সুভা ঢোক গিলল। সে সামান্য কিছুতে আতঙ্কিত হয়ে যায়, আর এখানে তার সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সাদাত সুভার কাঁধ ধরে বলে, হয়েছে, আজ আর বলতে হবে না। সুভা হালকা এসে চোখ খুলে সাদাতের কোলে মাথা দিয়ে শুয়ে আবার বলে, মনে হচ্ছিল ওই দিনই আমার শেষ দিন। আমি তাও চিৎকার করেছি, কিন্তু লোকে কিভাবে শুনবে। বাস দুইটা অনেক হর্ন দিচ্ছিল। ততক্ষণে ক্লোরোফর্মও কাজ করা শুরু করে দিয়েছে। হাত পা অবশ হয়ে আসে। আমি ঢলে পড়ে যেতে নিতেই রিক্সা তৎক্ষণাৎ থেমে যায়, আর কেউ আমাকে কোলে তুলে নেয়। যখন জ্ঞান ফেরে তখন এক অন্ধকার রুমে নিজেকে আবিষ্কার করি। জায়গাটা অনেক অন্ধকার ছিল, চারপাশে ভোটকা গন্ধ নাকে আসছিল। আমাকে মেঝেতেই শুয়ে রাখা হয়েছিল। আস্তে উঠে দেখি রুমটা একদম ফাঁকা। চিৎকার করতে যেয়ে ভাবলাম এখানে আমার চিৎকার শোনার কোনো মানুষ নেই। যারা রয়েছে তারা জানোয়ার ছাড়া কিছুই না। আস্তে আস্তে আশেপাশে তাকিয়ে ভাবতে শুরু করলাম এখান থেকে কি করে বের হব, কিন্তু উপায় পাচ্ছিলাম না। তখন দেখতে পেলাম একটা ভাঙা দরজা। দরজাটা খুলতে ক্যাচ ক্যাচ করে শব্দ তৈরি হতেই জানোয়ারগুলো টের পেয়ে যায়। আমি দৌড়াবার আগেই আমার চুলগুলো টেনে ধরে। দেখো, এইভাবে। সুভা হাত দিয়ে দেখায় তারা ঠিক কিভাবে চুল ধরেছিল। চোখের কোণে পানি এসে ভিড় করেছে বহুক্ষণ আগে। সাদাত সুভার হাত টেনে তার কাছে এনে কপালে ঠোঁট ছুঁয়ে রাখে। তার চোখ লাল হয়ে আছে। সুভা কিছুক্ষণ শব্দ করে কাঁদে। তার কান্না বেগ কিছুটা কমে এলে আবার বলে, আমার চুল ধরে টেনে মেঝেতে ফেলে দেয়। অকথ্য ভাষায় গালি দিতে থাকে। ওরা একদলে 4-5 জন হবে। আমি অনেক চেষ্টা করি, ওদের কাছে মিনতি করি, তবুও তাদের পাশার হৃদয় গলতে অক্ষম। হঠাৎ করে একটা লোক এসে আমার কোমর স্পর্শ করে, খুবই বাজে ভাবে। তার মুখ আমার গলায় ছোঁয়াতে চায়। আমি চেষ্টা করতে থাকি নিজেকে ছাড়াতে, কিন্তু সামনের লোকটা ছটফট করতে থাকে আমার কাছে আসার জন্য। ওই লোকটা আমার চুল ধরেছিল। ওর মধ্যেই সামনে দাঁড়িয়ে থাকা একটা লোক সেই লোকটাকে উদ্দেশ্য করে বলে, কবির টাইম বাজা, স্যারে কইছে মায়া ডারে কিছু করুন যাইব না, অক্ষত দিতে কইছে। পাশে থেকে আরেক লোক বলল, আরে কবিরের জীবনেও ওই মাইয়াগুছ হয় নাই, তাই এইভাবে দেখা এর মেশিন খারাইয়া গেছে। আমি এত বিশ্রী ভাষা নিতে পারছিলাম না। পাশে তাকাতেই দেখি একটা চেয়ারের ভাঙা অনেক অংশ পড়ে আছে। আমি আমার উপর লোকটার ঘাড়ে এক বিশ্রী কামড় বসিয়ে দিতেই লোকটি জোরে আর্তনাদ করে পাশে গড়িয়ে পড়ল।
তাড়াতাড়ি উঠে গিয়ে সেই ভাঙা অংশগুলো থেকে একটা অংশ উঠিয়ে পেটাতে শুরু করলাম সামনে যাকে পাচ্ছি তাকে। পেটাতে পেটাতেই সেই দরজা দিয়ে অনেক কষ্টে বের হয়ে দৌড় দিয়েছি। আগে পিছিয়ে ডানে বামে কিচ্ছু দেখিনি, কিন্তু বের হওয়ার আগে আমি সেই কবির নামের লোকটার লজ্জাস্থানে সর্বশক্তি দিয়ে আঘাত করে এসেছি। আমার আমানত জোয়ার মতো দুঃসাহস করেছে সে। পরে দৌড়তে দৌড়তে তোমার সামনে এসে পড়েছি। সুবা সবটা বলে সাদাতের বুকে মাথা দিয়ে রাখে। সাদাত তাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। সুবা কাঁদছে, তাকে আবারও সেই দুঃস্বপ্ন তাড়া করছে। সাদাত সুবার গাল ধরে তার দিকে ফিরালো। কাঁদতে কাঁদতে তার নাক মুখ লাল হয়ে আছে। সাদাত বলল, সুভা এদিকে তাকাও, আমার দিকে। সুবা তার দিকে তাকিয়ে চোখ খুলতেই তার চোখের কোনা বেয়ে ফোটায় ফোটায় পানি পড়তে লাগে। সাদাত একটা ঢোক গিলে বলে, আজ তোমার সকল বিষণ্ণ অনুভূতি আমার পবিত্র স্পর্শ দিয়ে মুছে দেব। তুমি এখনো পবিত্র। আজ থেকে তোমার মনে আর কোনো সংশয় থাকবে না। আজ আমি তোমাকে আমার মতো করে স্পর্শ করব, যেন সেই কালো প্রহর তোমার মনেই না আসে। সুবা লজ্জা পেল। কিটক্যাট কি বুঝলো জানা নেই, তবে সে সাদাতের দৃষ্টি পেতেই আস্তে করে রুমের বাইরে চলে গেল। সাদাত উঠে রুমের দরজা লাগিয়ে সুবার কাছে এসে তাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। সুবা লজ্জায় সাদাতের বুকে বিনা সংকোচে মুখ গুজল। এক দীর্ঘ ভালোবাসাময় রাত কাটল সুভার। এখনও সে সাদাতের বাহুডোরে আবদ্ধ। বাইরে আকাশটা মেঘাচ্ছন্ন। ঠান্ডা বাতাসে পর্দাগুলো বিনা বাধায় উড়ে চলেছে। সকালটা বড্ড স্নিগ্ধ লাগছে। সুবা উঠে বসে, গায়ের চাদরটা আরেকটু চেপে ধরে নিজের গায়ে। ডান পাশে সাদাত গভীর ঘুমে। সুবা শুনেছে যে স্বামী স্ত্রীর ডান পাশে এবং স্ত্রী স্বামীর বাম পাশে ঘুমানো সুন্নত। এতে সংসারে অশান্তি কমে। এর জন্য সুবা কখনোই সাদাতকে তার বাম পাশে শুতে দেয় না। সাদাতও আর তাকে ঘাটায়নি। সুবা হালকা এসে উঠে পড়ল। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে রুবাইয়া। এর মধ্যেই সুবার আগমন ঘটে সেখানে। সুবার ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে আছে। রুবাইয়া নিজের বোনকে দেখে হালকা হাসল। তার বুঝতে বাকি নেই সুবার সাথে টুকটাক কথা বলতে বলতে দুবোনে হাতে হাতে কাজ করতে লাগলো। এর মাঝেই ধাপ ধুপ করে হাজির হলো আরফান। সে রুবাইয়াকে ডাকে, রুবা এদিকে একটু আসো, তোমার সাথে কথা আছে। দেখা গেল রুবাইয়া তার কথা না শুনে রান্নাঘরে চলে গেল। সুভা রুবাইয়াকে এভাবে অভিমান করতে দেখে আরফানের দিকে তাকিয়ে বলল, আরফান সুবার দিকে অসহায় চাহনি দিল। সুবা কিছু বুঝতে পারে ঠেস মেরে বলল, দুই ভাই একরকম। এরা পারে খালি দেরি করে বাসায় আসতে। একদম ঠিক হয়েছে। এই আপু, তুই তো এত সহজে মানবি না। 2 দিন পর বাবা হবে আর সে এখন দেরি করে বাসায় আসে, বউকে একা রাখে। আরফান অবাক চোখে তাকিয়ে থাকে। তারপর হুট করে রান্নাঘর থেকে আসা রুবাইয়াকে চাপড়ে ধরে। তার চোখে খুশির পানি। সুভা অবাক হয়ে তাকিয়ে আছে। তাহলে কি রুবাইয়া তার প্রেগনেন্সির কথা কাল আরফানকে বলেনি? এর জন্যই তো কষ্ট করে দুবনে ঘর সাজালো, সুন্দর করে কার্ড বানালো, যাতে লেখা ছিল আমি আসছি বাবা। রুবাইয়া কেঁদে ফেলল। আরফান তার বউকে কোলে তুলে নিয়ে চলল রুমের দিকে। আগে বউয়ের মান ভাঙাতে হবে। সুভা তাদের দুজনের দিকে তাকিয়ে হাসলো। রান্নাঘর থেকে কফি নিয়ে চলল স্বামী সেবা করতে। সাদাত উপু থেকে ঘুমাচ্ছিল। সুভা গিয়ে তাকে রাখলো। সাদাত, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আর এই তোমার কফি। সাদাত। সাদাত উঠল তো নাই, বরং আড়মোড়া ভেঙে কোলবালিশ জড়িয়ে আবার ঘুমাতে উদ্যত হলো। সুভা কোমরে হাত দিয়ে রাগে স্বরে বলল, সাদাত ওঠো, জানো বাসায় কি কি হচ্ছে? সাদাত ঘুম ঘুম কণ্ঠে এক লজ্জাহীন কথা সুভাকে শুনিয়ে দিল। রাতে আদর আদর খেলা আর সকালে ঘুম ঘুম খেলা হচ্ছে। সুভার ইচ্ছে হলো এই সাদাতের মুখে তুলো গুজে দিতে। অসভ্য একেবারে। সুভা বেশ জোরে বলল, জি না, কদিন পর বাচ্চা নিয়ে খেলবে, তার নাস্তা তৈরি হচ্ছে। সাদাত একলাফে উঠে বলল, এই সুভা, তুমি প্রেগনেন্ট? সুভা চোখ ছোট করে ফেলল। এক অসহায় শ্বাস ফেলে বলল, জানি না, আপু আর আপনি চাচ্ছু হচ্ছেন। সাদাত অবাক হয়ে বলল, সত্যি? আরফান বাবা হচ্ছে? শালা আমাকে কিছুই বললো না। একে তো। সুভা সাদাতের কথা আটকে দিয়ে বলল, সে নিজেই জেনেছে সকালে। রাতে কত আয়োজন করলাম আমি আর আপু মিলে, কিন্তু ওই লোক বাসায় এসেছে দেরি করে, তাই আপু আর রাগ করে তাকে বলেনি। এখন বউয়ের রাগ ভাঙাচ্ছে রুমে বসে। সাদাত সুভা দুজনেই হেসে দিল। রুবাইয়া তার বউয়ের খেদমতে ব্যস্ত। আজ সারাটা রাত সাদিয়া তাকে গাধার খাটুনি খাটিয়েছে।
তার এই চকলেট খেতে ইচ্ছে করে তো ওই ফুচকা খেতে মন চায়, একটু ঘুমালেই আবার ডেকে বলছে তার নাকি একা একা ভয় করছে, অথচ তার পাশেই রুবাত শুয়ে আছে। এই করতে করতেই সকাল হয়ে গেল। রুবায়েতের চোখ ভেঙে ঘুম আসছে, সাদিয়াও ঘুমিয়েছে। হঠাৎ ফোনের আওয়াজ আসতেই রুবায়েত তাড়াতাড়ি ফোন তুলে সাইলেন্ট করে দিল। ফোন তুলে বলল আজ সে ছুটি নেবে, এখন কাজে যাওয়ার মতো শক্তি ইচ্ছে কোনোটাই তার নেই। সে ফোন কেটে সাদিয়াকে জড়িয়ে ঘুমিয়ে রইল। সাদাত সকালবেলা নাস্তা না করেই বেরিয়ে গেছে ফোন পেয়ে। সুবা অনেকবার নাস্তা করে যেতে বললেও সে বলল সময় নেই, বাইরে নাস্তা করে নেবে। সুবা আর মানা করেনি, এমনিতেই সামনে ইলেকশনের জন্য তাকে অনেক দৌড়াতে হয়। সুবার মনে এখনো সায় দেয় না রাজনীতির প্রতি, তবুও কি আর করার। সাদাতের জন্য টেনশন করে, মন বেশি খারাপ হলে কেঁদে কেটে বুক ভাসায়, তবুও সাদাত তার বিন্দুমাত্র জানে না, কারণ সুবা জানতে দেয় না। সুবা নাস্তা করে সকাল থেকেই বসে গেছে পড়াশোনা করতে। সাদাতের লোকেরা ড্রাইভার রহমানকে ধরতে পেরেছে। সেই খবর শুনেই সাদাত দৌড়ে এসেছে। ড্রাইভার রহমান ভয়ে কাচুমাচু হয়ে আছে। সে পালানোর অনেক চেষ্টা করে, তবু পারেনি। খুব বুদ্ধির সাথে তাকে ধরা হয়েছে। সাদাত প্রকাশ্যে কোনো লোক লাগায়নি, গোপনে বাংলাদেশের কোনা কোনা বাদ রাখেনি। অবশেষে ড্রাইভার রহমানের খোঁজ পায় চট্টগ্রাম শহরে। সাদাত চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে, তার চোখ অসম্ভব লাল হয়ে উঠছে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কাটকাট গলায় জিজ্ঞাসা করলো, কেন এমন করলি সুভার সাথে? ড্রাইভার রহমান চুপ করে আছে। সাদাত হুঙ্কার দিয়ে উঠল, বল, কত সম্মান করে ও তোর, আর তুই কি প্রতিদান দিলি? বাচ্চা একটা মেয়ের গায়ে তুই কলঙ্ক লাগিয়ে দিলি, কুত্তার বাচ্চা। সাদাত গালি দিয়ে ঝাঁপিয়ে পড়ল ড্রাইভারের উপর, ইচ্ছে মতো পেটাচ্ছে, কিন্তু তবু একটা কথাও পেট থেকে বের করছে না সে। তাই সাদাত তুষারকে বলল, ইঞ্জেকশনটা নিয়ে আয়, এইভাবে সত্যি বলবে না। জি ভাই। তুষার ইঞ্জেকশন এনে ড্রাইভারকে দিতে নিলে সাদাত তার হাতে ইঞ্জেকশন দিতে বলে। সাদাত সিরিঞ্জে ওষুধ নিতে নিতে বলে, আবার জিজ্ঞেস করছি, বল, তোর সাথে আমাদের কি শত্রুতা? কেন তুই আমার জীবনের পিছে পড়েছিস, নাকি কারো কথায় এই কাজ করেছিস? বল, নয়তো ওষুধটা তোর শরীরে গেলে এমনিতেই কথা বের হবে। ড্রাইভার রহমান হাঁপাতে শুরু করলো, স্বর জড়ানো গলায় বলল, আমি কিচ্ছু জানি না। সাদাতের হিংস্রতা বাড়তে লাগলো, ভয়ঙ্কর হয়ে উঠেছে সে। ইঞ্জেকশনটা ড্রাইভার হাতে পুশ করে দিল সাথে সাথে। নির্দিষ্ট সময় পর ড্রাইভার রহমান ঢুলতে লাগলো। সাদাত ড্রাইভার রহমানের চোয়াল ধরে বলল, এবার বল, কে তোকে পাঠিয়েছে, কি উদ্দেশ্য তোর? ড্রাইভার রহমান ঢুলতে ঢুলতে বলল, আমাকে টাকা দিয়েছে, অনেক টাকা, শুধু সুবা মামনিকে মারতে হবে। আহ। সাদাত ড্রাইভার রহমানের ঘাড় চেপে বলল, কে টাকা দিয়েছে তোকে? সত্যি করে বল। সুবাহকে মামুনিও বলিস, আবার মারতেও চাস? বল, কে তোকে পাঠিয়েছে? আস। ড্রাইভার রহমানের আর কোনো শব্দ শোনা যায়নি। সাদাত প্রথমে অবাক হয়, কিন্তু পরক্ষণেই রহমানের পালস চেক করে দেখে সে মৃত। কিন্তু সাদাত তো এমন কোনো ওষুধ দেয়নি যাতে সে মারা যাবে। কিভাবে মারা গেল? সাদাত তুষারের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি ওষুধ দিয়েছিস? তুষার ওষুধটা এনে সাদাতকে দেখালো। না, ওষুধ তো ঠিকই আছে। সাদাত দেরি না করে ফোন করলো। এক স্বনামধন্য হাসপাতালে নিজ কেবিনে বসে রোগী দেখছিলেন ডক্টর শিশির রাহান। হঠাৎ ফোনের আওয়াজে সেদিকে চোখ বোলাতে তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। ফোনটা তুলে কানে নিয়ে ঠেস মেরে বলল সে, কি ব্যাপার, আজ নেতামশাই নিজ থেকে এই ডক্টরের স্মরণ করলো? সাদাত ছোট একটা শ্বাস ছেড়ে বলল, শিশির, তোর সাহায্যের প্রয়োজন, একটু আসতে পারবি? শিশির ভুরু কুঁচকে ফেলল। সাদাত নিজ থেকে তার কাছে সাহায্য চাইছে, তার মানে বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। শিশির রহমানের লাশটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, লাশটাকে আগে ফরেক্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে, তবেই বুঝতে পারবো আসলে মৃত্যুটা কিভাবে হয়েছে। আর এই ঔষধ ওর বোতলটাও ল্যাবে পাঠাতে হবে। কিন্তু সাদাত, একটা জিনিস লক্ষ্য করেছিস? সাদাত ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি? লাশের হাত আর পায়ের দিকটা লক্ষ্য করে, একদম বেগুনি রঙের হয়ে গেছে। সাদাত বেশ অবাক হয়ে বলল, হয়তো এটা মারের দাগ। শিশির মাথা নাড়িয়ে বলল, এটা মারের দাগ না। মারের দাগ সাধারণত কালচে নয় লাল হয়ে থাকে, আর এই দাগগুলো জমাট বাঁধা নয়। মারের দাগ হয়ে জমাট বাঁধা থাকতো। সাদাত উৎসুকভাবে জিজ্ঞাসা করলো, তাহলে? শিশির বেশ ভাবভঙ্গির ভাবে বলল, হয়তো বিষক্রিয়া। সাদাত অবাক হয়ে বলল, কিন্তু ওকে বিষ কে দেবে? আমি তো শুধু ওকে অ্যালকোহলের একটা ডোজ দিয়েছিলাম মাত্র। শিশির ভেবে বলল,
সেটা তো এখন ফরেন্সিক রিপোর্টে বলতে পারবে। এক নাগাড়ে কান্না করে যাচ্ছে সাদিয়া। রুবাইয়াত তার পাশেই বসে তার কান্না থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সাদিয়ার কান্নার বেগ আরো বেড়েই চলেছে। রুবাইয়াত তাকে বলে, সাদিয়া, কান্না কেন করছো বউ? আরে 1 মাসের বিষয়, 30 দিনের একদিনও বেশি আমি ওখানে থাকবো না, প্রমিস। সাদিয়া কান্না জড়ানো গলায় বলল, আমাকে একা ফেলে প্লিজ যেও না, আমার বুক কাঁপছে। প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ে আমি অস্থির। প্লিজ তোমাকে দোহাই লাগে, আমাকে এভাবে শাস্তি দিও না। আমি কিছুতেই থাকতে পারবো না তোমাকে ছাড়া। রুবাইয়াত দেখলো সাদিয়া বেশ আতঙ্কিত হয়ে গেছে, তার শরীর থেকে অঝরে ঘাম দিচ্ছে। তাই দেরি না করে সাদিয়াকে তার সাথে জড়িয়ে ধরে বলল, একটু শান্ত হও সাদিয়া, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। চুপ চুপ, একদম চুপ। সাদিয়া কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তবুও তার শরীর থরথর করে কাঁপছে। প্রেগনেন্সিতে আতঙ্কিত হয়ে গেল অনেক সমস্যা দেখা দেয়, তাই সাদিয়া নিজেও শান্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। এক ভাঙা দরজার ক্যাটক্যাট শব্দ কানে আসতে একদল জোয়ারি পাশ ফিরে তাকালো। সাদাতকে দেখে তারা চিনতে পারেনি। এপাশে অন্ধকার থাকায় তারা সাদাতের চেহারা হিংস্রতাও দেখতে পেল না। সাদাত গম্ভীর গলায় বলল, তোদের মধ্যে কবিরকে? সাদাতের কথা শুনে দলের এক লোক এগিয়ে এসে বলল, আমি কবির। আমার কি দরকার? বস, তোমার লোক তো কোনো সময় ঘাপলা হয় নাই, কি চাও আমার কাছে? সাদাতের চোখ মুখ অগ্নিরূপ ধারণ করেছে। সে এগিয়ে এসে কবিরকে ধামাধাম পিটাতে লাগলো। সাদাতকে মারার উদ্দেশ্যে দলের অন্য লোক এগিয়ে যাওয়ার আগেই সে এক ভয়ঙ্কর হুঙ্কার করে উঠল, খবরদার, কেউ ভুলেও এদিকে আসবি না। তোদের সাহস দেখে আমি অবাক। তোরা আমার কলিজায় হাত দিস? সাদাত রহমান সাদের কলিজায় হাত দেওয়ার পরিণাম অনেক ভয়াবহ। সাদাতের হুমকি খেয়ে দলের সব থতমত হয়ে গেল। দলেরই এক লোক, বয়স সবার চেয়ে খানিকটা বেশি হবে, সে মিনমিন করে বলল, সাদাত ভাই, আমার জানা মতে কবিরে তো আমাগোনো দলের কারোর লগে কোনো ঘাপলা করে নাই, কি হইছে ভাই? সাদাত আবার হুঙ্কার করে বলল, আমার বউকে তুলে আনছিস তোরা। এই কুত্তার বাচ্চা, তার গায়ে অনেক বড় ভুল করে ফেলেছিস, আর সবচেয়ে বড় ভুল করেছিস এখান থেকে না পালিয়ে। সাদাত কথা বলতে বলতে সেখানে তার দলের লোকেরা জড়ো হয় এবং সব কটাকে ধরে নিয়ে যায়। সুবা রান্নাঘরে কাজ করছে। সাধারণ সময়ে তাকে ভুলক্রমেও রান্নাঘরে আসতে দেওয়া হয় না, পড়াশোনার মাঝেই দিন কাটে। কিন্তু আজ রুবাইয়া বেশ অসুস্থ হয়ে পড়ায় তাকে রান্নাঘর দিকটা দেখতে হচ্ছে। সেও ভাবলো আজ সুযোগ আছে, টুকটাক কাজ করে নিক। সবজি কেটে ভালোভাবে ধুচ্ছে সে। চুলায় গোস্ত আর ডাল রান্না করা হয়ে গেছে। ভাত সে সবার আগেই রান্না করে। হঠাৎ গাড়ির শব্দ পেতে সে ভাবলো হয়তো আরফান এসেছে। রুবাইয়ের খবর সে আরফানকে ফোন করে জানিয়েছে। সুবা হাতটা মুছে এগিয়ে গেল দরজার দিকে। সাদাতকে এই সময় আসতে দেখে সে বেশ অবাক হলো। সে মুচকি হাসি দিল, কিন্তু সাদাত তাকে দেখে কিছুই বলল না। তাকে কেমন এলোমেলো লাগছে। সাদাত গটগট করে রুমে চলে গেল। সুবা কিছু জিজ্ঞাসা করারও সময় পায়নি। সেও সাদাতের পিছু পিছু তাদের রুমে গেল। সাদাত তাকে দেখেও কিছু বলল না। সুবাই জিজ্ঞাসা করলো, আজ হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরলে? ঠিক আছো? শরীর খারাপ করেনি তো? সাদাত সুবার কথার কোনো জবাব দিল না। সে একধানে তার নিজের কাজ করে চলেছে। সুবা আবার বলল, সাদাত, তুমি ঠিক আছো তো? তুমি তো এই সময় বাসায় আসো না। সাদাত রেগে সুবাকে বেশ ধমকের সুরে বলল, কি সমস্যা তোমার? এভাবে বিরক্ত করছো কেন? আমি কি তোমাকে ডেকেছি? যাও এখান থেকে। সুবা বেশ চমকালো। রীতিমতো সাদাতের ধমকে কেঁপে উঠল। তাও ভাবলো হয়তো সাদাত কোনো বিষয় নিতে চিন্তিত, তাই সে সাদাতকে ঘাটালো না। হালকা হেসে বলল, এমনি জিজ্ঞাসা করছিলাম, তুমি তো এই সময় বাসায় আসো না। সাদাত আবারও থমকে বলল, আমি বাসায় এসে খুব ক্ষতি করে ফেললাম তোমার। বলো তো, বেরিয়ে যাই বাসা থেকে। সুবা এবার বেশ ভয় পেল, তবুও মিনমিনে গলায় বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। সাদাত সুবার দিকে বিরক্তিপূর্ণ চাহনিতে তাকালো। রেগে বলল, যাও তো এখান থেকে। সুবা চুপ করে বেরিয়ে আসতে আসতে শুনল সাদাত বিড়বিড় করে বলছে, বিরক্ত করে ফেললো। উফ, কানের কাছে প্যান 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 প্যান, অসহ্য। সুভার এবার না চাইতেও তার চোখের কোণে পানির ভিড় জমেছে। সে আস্তে করে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সে চুপচাপ রান্না করতে লাগলো। খানিকক্ষণ পর সে অনুভব করলো তার পুরো শরীর অবশ হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে। সে আস্তে করে দেয়াল ঘেঁষে বসে পড়লো নিচে। কথা বলার শক্তি পাচ্ছে না, হাত পাও রীতিমতো কাঁপছে। বেশ খানিকক্ষণ পরে বাসার কাজের খালা মিনা রান্নাঘরের দিকে এগিয়ে আসতেই দেখে সুবা নিচে পড়ে আছে। সে আতঙ্কিত হয়ে এগিয়ে এসে সুবাকে ধরে জিজ্ঞাসা করে, বৌমনি, কি হয়েছে তোমার? সাদাত বাবারে ডাক দিমু?
শুভ অসুস্থ হয়ে পড়েছে, তবুও কোনো রকমে মিনা খালাকে মানা করলো। আস্তে করে বলল, আমাকে একটু মিষ্টি বা চিনি পানি এনে দাও। মিনা খালা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি এনে সুবাকে খাইয়ে দিল। অনেকক্ষণ পর সুবা সুস্থ বোধ করলো। সাদাত গোসল শেষ করে বাইরে আসে। তার হঠাৎ খেয়াল হয় যে সে সুবার সাথে খারাপ ব্যবহার করেছে। পরক্ষণেই ভাবে একে তো সে এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর বাহির থেকে আসার সাথে সাথে সুবার প্রশ্ন, যার জন্য তার মাথা গরম হয়ে গিয়েছিল। সে রুমে পায়চারি করতে থাকে। এর মধ্যেই তার ফোনটা বেজে ওঠে। সে ফোন তুলে নিয়ে বলে, শিশির, কোনো খবর? ওপাশ থেকে শিশির বলল, ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে, তোকে একটু কষ্ট করে হাসপাতাল আসতে হবে, কথা আছে। এপাশ থেকে সাদাত উত্তর দিল, আজ বিকেলে আসছি, ঠিক আছে? শিশির ঠিক আছে বলে ফোন রেখে দিল। সাদাত ফোন রেখে সুবাকে ডাক দিল। সুবা, এই সুবা, এদিকে আসো। এদিকে সুবা শরীরের দুর্বলতার জন্য উঠতে পারছে না। সে মিনা খালাকে বলল, খালা একটু ওনাকে গিয়ে বলো আমি একটু পর আসছি, হাতে কাজ রয়েছে এখন। খালা চিন্তিতভাবে বলল, আমি গিয়ে সাদাত বাবারে কই তোমার অসুস্থতার কথা। সুবা কড়াকড়িভাবে মানা করলো তাকে। মিনা খালাও ছুটলো জবাব দিতে, সাদাত বাবা, বৌমনি একটু পর আইবো। হ্যাঁ। সাদাত খালার কথা পুরোটা না শুনেই বলল, আচ্ছা। খালা আবারও বলার চেষ্টা করলো, বৌমনি অসুস্থ। এবারও কথা সম্পন্ন করতে পারলো না মিনা খালা। তার মধ্যে সাদাতের ফোন আসায় সে ফোন নিয়ে বারান্দায় চলে গেল। মিনা খালাও চলে গেল সুবার কাছে। সুবা খুব কষ্ট উঠে দাঁড়িয়ে রুমের দিকে চলল। এদিকে সাদাত কথা শেষ করে রুমে এসে সুবাকে পেল না। এবার সে বেশ রেগে গেল। এই মেয়ে তার কথা অমান্য করছে। সে আগের ভীতু সুবাকেই বেশি পছন্দ করে, যে তার বলার আগেই সব রেডি করে রাখতো। সুবা রুমে আসতে দেখে তাকে সাদাত বেশ উঁচু গলায় বলল, তোমাকে সেই কখন থেকে ডেকেছি, আর আসলে মাত্র। আমার কথার কোনো গুরুত্বই তোমার কাছে নেই। সুবা অবাক চোখে সাদাতের দিকে তাকিয়ে আছে। সে সাদাতকে বলল, কোনো দরকার ছিল? ওদিকে কাজ করছিলাম, কেন ডেকেছো? সাদাত ভ্রুকুটি করে বলল, কেন, দরকার ছাড়া তোমাকে ডাকি না। সুবা তাচ্ছিল্য হেসে বলল, দরকার ছাড়া কেউ অসহ্য কিছু সহ্য করে না। সাদাত আবার ভ্রুকুটি করলো। কে অসহ্য? সুবা? সে কি একবারও তা বলেছে? মনে মনে ভেবে সাদাত এবার গম্ভীর গলায় বলল, আমার পাঞ্জাবি আর পায়জামাটা একটু ইস্ত্রি করে দাও তো, আমি বের হব। সুবার একটু ইচ্ছে হচ্ছে না কোনো কাজ করতে, তবু ক্লান্ত শরীরে এগিয়ে পায়জামার পাঞ্জাবি হাতে নিয়ে ইস্ত্রি করতে গেল। এদিকে সাদাত খাবার দেওয়ার জন্য তাড়া করছে। সুবা তাড়াতাড়ি ইস্ত্রি করতে গিয়ে ডান হাত বেশ খানিক জায়গায় ছ্যাঁকা খেয়েছে, যার জন্য সাথে সাথে ঠোসা পড়ে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সুবা ইস্ত্রি করা শেষ করে রান্নাঘরের দিকে ছুটল। সাদাতকে খাবার দেওয়ার সময় সাদাত খেয়াল করলো সুবা ডান হাতটা কম ব্যবহার করছে। সে সন্দেহ করে বলল, তুমিও খেতে বসে যাও। সুবা হালকা হেসে বলল, চুলায় রান্না আছে, তাছাড়া আপুকে খাইয়ে দিয়ে গোসল সেরে আমি খাবো, আমার এখন খিদে পায়নি। সাদাতের হঠাৎ খেয়াল হলো রুবাইয়ের কথা। সে সুবাকে বলল, রুবাইয়ার অবস্থা কি বেশি খারাপ? আরফানকে ফোন দিয়ে চলে আসতে বলি, ও গেলই কেন আজকে? সুবা সাদাতকে মানা করে বলে, তার দরকার পড়বে না, আমি আরফান ভাইয়াকে ফোন করে দিয়েছি। সুবা রান্নাঘরের দিকে গেলে মিনা খালা তাকে বলে, বৌমনি তুমি খাইয়া লও, এমনিতেই অসুস্থ হইয়া গেছিলা। সুবা হালকা হেসে বলল, গোসল করেই খাবো, এখন খাবো না, তুমি কাজ করো তো নিজের। খালা তরকারি বাটি হাতে ডাইনিং টেবিলে যেতে যেতে বলল, আমার কথা শুনবো কে? আমি তো এই বাসার কাজের মহিলা, ভালো কথা তো শুনবা না। সাদাত মিনা খালাকে এভাবে রেগে যেতে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে। খালা সাদাতকে দেখে আরো ফুঁসে উঠে বলল, তোমার বউ হ্যাঁ সময় মাথা ঘুরাইয়া পইরা গেছিল, এখন খাইবার কইছি হ্যাঁ কথা শুনে না, যা মন চায় করুক গা। খালা বিড়বিড় করতে করতে এগিয়ে গেল অন্য কাজে। এদিকে সাদাত হাত দিয়ে রান্না করে গেল সুবার কাছে। রুবায়েত 1 মাসের জন্য একটা মিশনে যাচ্ছে। অনেক কষ্টে সে তার বউকে বোঝাতে পেরেছে যে তার জন্য এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ। বেশ বোঝানোর পর সে সফল হয় এবং মিশনের জন্য রওনা হয়। আসার সময় দেখে এসেছে সাদিয়ার চোখ পানিতে হায়কাকার হয়ে আছে। সাদিয়ার মনে এখন একটাই প্রার্থনা, তার স্বামী যেন সঠিকভাবে সুস্থভাবে তাদের কাছে ফিরে আসে। রান্নাঘরে সাদাতের উপস্থিতি পেতে সুবা তাড়াতাড়ি নিজের চোখের পানি হাত দিয়ে মুছে নিল। চুলোটা অফ করে রুমের দিকে যেতে নিলে সাদাত তাকে পেছন থেকে চাপড়ে ধরল। আই এম সরি সুবা, আমি তখন অনেক বাজে কথা বলে ফেলেছি, সত্যি মাথাতেই ছিল না কি বলেছি, সরি বউ। সুবা কিছু বলল না।
তার গলা ধরে এসেছে, কিছু বলার শক্তি পাচ্ছে না। তা অনেক কষ্টে বলল, ইটস ওকে। সাদাত সুবার কাঁধে মাথা রেখে একটা শ্বাস ফেলল। সাদাতের শরীরটা মৃদু কাঁপছে। আচ্ছা, সাদাত কি কান্না করছে? সুবার মাথায় ভাবনাটা আসতে সে চমকে পেছন ফিরে চাইলে সাদাত তাকে বাধা দেয়। এভাবে একটু থাকতে দাও না। সুবা চোখ বন্ধ করে ফেলল, আঁকড়ে ধরল সাদাতের হাত, যা তার পেটে অবস্থান করছে। বেশ কিছু সময় পর সাদাত সুবাকে নিয়ে টেবিলে বসে তাকে নিজ হাতে খাইয়ে দেয়। সুবার চোখে এখনো পানি, ছলছল চোখে সে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত সুবাকে দেখেও দেখেনি। বেশ কয়েকবার বলেছে কান্না থামাতে, কিন্তু সুবা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সাদাত আবারও বলল,